প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আমার আলোচনার টপিক হচ্ছে নোজ। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। নোজ ইজ দ্য আপার মোস্ট পার্ট অফ দি রেসপিরেটরি ট্র্যাক্ট। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে এয়ার পাস করে, সেই রেসপিরেটরি ট্র্যাক্টের একদম আপার মোস্ট পার্টটার নামই নোজ। And it also contains the peripheral organ of smell or olfaction. তার মানে অলফেকশন বা স্মেলের জন্য যে রিসেপ্টর সেগুলোও থাকে নোজের মাঝে। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে নোজের দুটো ফাংশন। একটা হচ্ছে নোজ রেসপিরেটরি প্যাসেজ হিসেবে কাজ করবে, আর একটা হচ্ছে নোজ অলফেকশন বা স্মেলে হেল্প করবে। নাও, স্ট্রাকচার অফ দি নোজ। নোজ কিভাবে তৈরি হয়? The skeletal framework of the nose is formed by bone and cartilage. আমরা জানি রেসপিরেটরি প্যাসেজ যাতে কলাপস করতে না পারে সেই জন্য রেসপিরেটরি প্যাসেজের ওয়ালের মাঝে থাকে আইদার বোন বা কার্টিলেজ। তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এইসব স্ট্রাকচারের প্যাটেন্সি যাতে মেনটেইনড হয়। যেমন ট্রাকিয়া, ব্রঙ্কাস, ইভেন লেরিংস, তাদের ওয়ালে কিন্তু আমরা কার্টিলেজ পাই। এই কার্টিলেজ থাকার উদ্দেশ্য একই। নোজের মাঝে কার্টিলেজের পাশাপাশি বোনও আছে। সো the skeletal framework of the nose is formed by the bone and cartilage. And these bones and cartilage are covered externally by the skin, and they are lined internally by, কি দিয়ে লাইন হয়? By mucous membrane in most of the part. বেশিরভাগ জায়গাতে আমরা দেখব মিউকাস মেমব্রেন থাকে। এর নাম হচ্ছে নেজাল মিউকোসা। আর ভেস্টিবিউল এরিয়াতে আমরা পাবো স্কিন। তাইলে ম্যাক্সিমাম জায়গা ইন্টারনালি লাইন বাই দা নেজাল মিউকোসা, আর ভেস্টিবিউল এরিয়া ইট ইজ লাইন বাই দা স্কিন। নোজে আমরা একটু যদি দেখে যাই কি কি কার্টিলেজ আছে। নোজের মাঝে মাল্টিপল কার্টিলেজ আছে, সবগুলোই হাইলিন কার্টিলেজ। সেই কার্টিলেজ গুলো আমরা দেখি। প্রথমে এটা হচ্ছে আপার বা সুপিরিয়র ল্যাটারাল নেজাল কার্টিলেজ, দিস ওয়ান আপার বা সুপিরিয়র ল্যাটারাল নেজাল কার্টিলেজ। তার নিচে আছে এটা লোয়ার বা ইনফিরিয়র ল্যাটারাল নেজাল কার্টিলেজ। আবার এই কার্টিলেজটা এলা অফ দি নোজে থাকে এবং এটা একটা বড় সড়ো কার্টিলেজ, এই জন্য এর আরেক নাম মেজর অর গ্রেটার এলার কার্টিলেজ, দিস ওয়ান। দেন কতগুলো ছোট ছোট কার্টিলেজ আছে, সেগুলো এলাতে আছে, এই জন্য এদেরকে বলে মাইনর ও লেসার এলার কার্টিলেজ, যার আরেক নাম সিসাময়েড কার্টিলেজ। এগুলো হচ্ছে লেসার বা মাইনর এলার কার্টিলেজ। নাও আমরা নেজাল সেপ্টামের মাঝেও কার্টিলেজ পাই, সেটার নাম সেপ্টাল কার্টিলেজ। তাছাড়া আমরা দেখবো আরেকটা কার্টিলেজ এই ছবিতে নাই, তার নাম ভোমারো নেজাল কার্টিলেজ। ইনফ্যাক্ট হিউম্যানদের মাঝে ভোমারো নেজাল কার্টিলেজ খুব ওয়েল ডেভেলপড না। যেসব প্রাণীর ঘ্রাণ শক্তি খুব প্রবল, ম্যাক্রোসমাটিক অ্যানিমেল যাদেরকে বলে, লাইক ডগ, তাদের ক্ষেত্রে ভোমারো নেজাল কার্টিলেজ পাওয়া যায়। সো দিজ আর দ্য নেজাল কার্টিলেজেস, এন্ড আমরা আগেই বলেছি দিজ আর অল হাইলিন কার্টিলেজ। নাও নেজাল মিউকোসা বা নেজাল মিউকাস মেমব্রেন। এক্সেপ্টিং দ্য ভেস্টিবিউল, এই যে এরিয়া এটাকে বলে ভেস্টিবিউল, এই এরিয়া বাদ দিলে নোজের বাকি জায়গার ইন্টারনাল সারফেস ইজ কাভার্ড বাই দ্য নেজাল মিউকাস মেমব্রেন অর নেজাল মিউকোসা। নেজাল মিউকোসার দুটো পার্ট আছে। একটা পার্টকে বলা হয় এই যে ব্লু কালার পার্ট, দিস ইজ কল্ড রেসপিরেটরি মিউকোসা। আর আরেকটা পার্ট হচ্ছে একদম রুফের দিকে থাকে, রেড কালার্ড এরিয়া, দিস ইজ কল্ড অলফ্যাক্টরি মিউকোসা। সো এই দুই মিউকোসাকে একসাথে বলে নেজাল মিউকোসা। প্রথমে দেখব রেসপিরেটরি মিউকোসা সম্পর্কে। সো ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আছে রেসপিরেটরি মিউকোসা। ইট ইজ হাইলি ভাস্কুলার। রেসপিরেটরি মিউকোসা হচ্ছে হাইলি ভাস্কুলার, এর ভাস্কুলারিটি খুব বেশি। আর ভাস্কুলারিটি বেশি হলে সেই এরিয়া হবে রেডিশ ইন কালার, কালার হবে রেডিশ।
and this mucosa covers most of the nasal cavity except দুটো জায়গা বাদ যাবে। একটা হচ্ছে vestibule area because it is covered by the skin, আর আরেকটা হচ্ছে above the level of superior nasal concha। এই হচ্ছে superior nasal concha, this is the middle nasal concha, inferior nasal concha। So superior nasal concha এই লেভেলের উপরে this area will be lined by olfactory mucosa। So দুটো জায়গা exception। তাহলে আমরা যে কথা বললাম, respiratory mucosa covers whole of the nasal cavity except দুটো area. One is the area above the level of superior concha which is lined by the olfactory mucosa, and another area is the area of nasal vestibule which is lined by skin। যে কোনো মিউকোসা বা মিউকাস মেমব্রেনের মাঝে দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম আর একটা হচ্ছে লেমিনা প্রপ্রিয়া। রেসপিরেটরি মিউকোসাতেও একটা লাইনিং এপিথেলিয়াম পাওয়া যাবে। এই এপিথেলিয়ামকে বলে রেসপিরেটরি এপিথেলিয়াম। ইট ইজ এ সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এখানে 5 ধরনের সেল পাওয়া যাবে। কিছু সেল আছে কলামনার কিন্তু সিলিয়া যুক্ত, তাদেরকে বলে সিলিয়েটেড কলামনার সেল। কিছু সেল আছে যাদের মাঝে কোনো সিলিয়া নাই কিন্তু তারাও কলামনার, তাদেরকে বলে গবলেট সেল। আবার কিছু সেল আছে যাদের সিলিয়া নাই তবে মাইক্রোভিলাই আছে, এরাও কলামনার সেল, এদেরকে বলে ব্রাশ সেল। আর কিছু কিছু সেল আছে যারা বেসমেন্ট মেমব্রেনের দিকে থাকে, স্মল সাইজের সেল, তার মাঝে একটা হচ্ছে বেজাল সেল আর একটা হচ্ছে গ্রানিউল সেল। These five are the 5 types of cells present in the pseudostratified ciliated columnar epithelium of the respiratory mucosa। আর এই লাইনিং এপিথেলিয়ামের নিচে থাকে লেমিনা প্রপ্রিয়া। লেমিনা প্রপ্রিয়ার মাঝে আমরা দেখব নিউমারাস সেরোমিউকাস গ্ল্যান্ড পাওয়া যায়। সেরোমিউকাস গ্ল্যান্ড বলতে বোঝাচ্ছি আমি, এখানে মিউকাস গ্ল্যান্ড পাওয়া যাবে। সেই মিউকাস গ্ল্যান্ডে যে মিউকাস টিউবিউল গুলো থাকে, টিউবিউলের মাথার উপরে থাকে সিরাস টেমিলিউম। নাও রেসপিরেটরি মিউকোসার ফাংশন কি? ফাংশনটাকে বলে এক কথায় এয়ার কন্ডিশনিং ফাংশন। এয়ার কন্ডিশনিং ফাংশন মূলত 3টা ফাংশনের কম্বিনেশন। একটা হচ্ছে ওয়ার্মিং অর কুলিং অফ দি ইন্সপায়ার্ড এয়ার। রেসপিরেটরি মিউকোসাতে যেহেতু ভাস্কুলারিটি খুব বেশি থাকে, তার কারণ হচ্ছে এখানে আমরা সাবমিউকোসাতে ডেন্স ক্যাপিলারি প্লেক্সাস পাই, যে কারণে ইন্সপায়ার্ড এয়ার থেকে সে হিট অ্যাবজর্ব করতে পারে অথবা ইন্সপায়ার্ড এয়ারের মাঝে হিটকে সে লিবারেট করতে পারে। এটাকেই বলা হয় ওয়ার্মিং অর কুলিং অফ দি ইন্সপায়ার্ড এয়ার। আরেকটা কাজ হচ্ছে ক্লিনজিং অফ দি ইন্সপায়ার্ড এয়ার। ইন্সপায়ার্ড এয়ারকে ক্লিন করে সে। কিভাবে করে? ডিউ টু প্রেজেন্স অফ দি সিলিয়া অ্যান্ড মিউকাস। আমরা জানি রেসপিরেটরি এপিথেলিয়ামের মাঝে গবলেট সেল থাকে, গবলেট সেল থেকে মিউকাস সিক্রেশন হয়। সেই মিউকাসের মাঝে ইন্সপায়ার্ড এয়ারের সাথে যে ডাস্ট পার্টিকেল থাকে সেগুলো ট্র্যাপড হয়ে যায়। ট্র্যাপড হওয়ার পরে যে সিলিয়েটেড কলামনার সেল আছে তাদের সিলিয়াগুলো বিট দিয়ে বের করে দিবে এক্সটার্নালি। সো এইভাবেই সে ক্লিনজিং অফ দ্য ইন্সপায়ার্ড এয়ার এই কাজটুকু করে থাকে। এরপরের কাজ হচ্ছে হিউমিডিফিকেশন অর ময়েস্টেনিং অফ দ্য ইন্সপায়ার্ড এয়ার। ইন্সপায়ার্ড এয়ারের সাথে ময়েশ্চার এড করে বা হিউমিডিফাই করে। কিভাবে করে? ডিউ টু প্রেজেন্স অফ দি সিরাস গ্ল্যান্ড ইন দ্য লেমিনা প্রপ্রিয়া। লেমিনা প্রপ্রিয়াতে যে সেরোমিউকাস গ্ল্যান্ড থাকে সেখানকার সেরাস পার্টটুকু এই হিউমিডিফিকেশনে হেল্প করে। This air conditioning effect is enhanced by the increased surface area of the respiratory mucosa, এবং এই সারফেস এরিয়া বাড়ে ডিউ টু প্রেজেন্স অফ দি নেজাল কঙ্কা অর টার্বিনেট। আমরা নোজের ল্যাটারাল ওয়ালের মাঝে কিছু কঙ্কা খুঁজে পাবো। এই কঙ্কাগুলো থাকার কারণে আলটিমেটলি রেসপিরেটরি মিউকোসার সারফেস এরিয়া বাড়ে এবং এয়ার কন্ডিশনিং ইফেক্টটা এনহ্যান্সড হয়।
তো আমরা একটা শব্দ ব্যবহার করেছি, সেটার নাম হচ্ছে কঙ্কা, এবং অবলিক দিয়ে লিখেছিলাম টার্বিনেট। আসলে কঙ্কা টার্বিনেট কি সেম জিনিস? আসলে এক জিনিস নয়। কঙ্কা হচ্ছে একটা বনি প্রজেকশন ফ্রম দ্য ল্যাটারাল ওয়াল অফ দি নোজ। আমরা যদি ল্যাটারাল ওয়াল অফ দি নোজ দেখি, সেখান থেকে কিছু বনি প্রজেকশন তৈরি হয়, এগুলোকেই বলে কঙ্কা। সুপিরিয়র কঙ্কা, মিডিল কঙ্কা, ইনফিরিয়র কঙ্কা, এই হচ্ছে কঙ্কা। আর যখন এই কঙ্কাগুলো মিউকাস মেমব্রেন দিয়ে কভার্ড হয়, তখন তার নাম হচ্ছে টার্বিনেট। কঙ্কা প্লাস ওভারলাইং মিউকোসা দুটোকে একসাথে বলে টার্বিনেট। আমরা যদি ছবি দেখি, এই যে কঙ্কাগুলোর উপরে এখন মিউকাস মেমব্রেন দেখা যাচ্ছে, সো এখন তাদের বলবো টার্বিনেট। অ্যানাটমিস্টরা মূলত কঙ্কা শব্দই বেশি ব্যবহার করে থাকে, আর ক্লিনিশিয়ানরা এটাকে ইউজ করে টার্বিনেট শব্দ। আরো একটা মিউকোসা আছে যার নাম অলফেক্টরি মিউকোসা। আমরা জানি এই যে নেজাল ক্যাভিটির রুফের দিকে থাকে অলফেক্টরি মিউকোসা above the level of superior concha. So this mucosa is less vascular. রেসপিরেটরি মিউকোসার ক্ষেত্রে আমরা বলেছিলাম ইট ইজ মোর ভাস্কুলার, দ্যাটস ওয়াই রেডিশ ইন কালার। বাট অলফেক্টরি মিউকোসা হচ্ছে লেস ভাস্কুলার অ্যান্ড পেল or slight yellowish brown in color. Olfactory mucosa covers area of the nasal cavity above the level of superior concha. আবারও বলতে হয়, যে কোনো মিউকোসাতে কমপক্ষে দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম আর আন্ডারলাইং লেমিনা প্রপ্রিয়া। অলফেক্টরি মিউকোসাতেও একটা লাইনিং এপিথেলিয়াম আছে, তার নাম অলফেক্টরি এপিথেলিয়াম। এই এপিথেলিয়ামও সিউডোস্ট্রেটিফাইড এপিথেলিয়াম, যেখানে 4 রকমের সেল পাওয়া যায়। একটা সেল হচ্ছে অলফেক্টরি সেল, এরা হচ্ছে অলফেক্টরি সেল। এই যেখানে 4টা অলফেক্টরি সেল দেখানো আছে জলপাই রঙের। এই সেলগুলো মূলত বাইপোলার নিউরন। আমাদের বডিতে নিউরন থাকে সাধারণত প্রোটেক্টেড অবস্থায়, কিন্তু একমাত্র নিউরন যে এনভায়রনমেন্টের টাচে থাকে, লেস প্রোটেক্টেড অবস্থায় থাকে, তার নামই হচ্ছে অলফেক্টরি সেল। আর অলফেক্টরি সেল যেহেতু নিউরন, এবং ব্লাড বর্ন কোনো সাবস্টেন্স, টক্সিক মেটেরিয়াল যাতে এই নিউরনকে এফেক্ট করতে না পারে, এই কারণে এই এরিয়ার ব্লাড সাপ্লাই কম থাকে এবং অলফেক্টরি মিউকোসা পেল কালারের হয়ে থাকে। আর যেহেতু এখানে নিউরন আছে, সুতরাং সাপোর্টিং সেল দরকার। এই কারণে আরেক ধরনের সেল হচ্ছে সাপোর্টিং বা সাস্টেন্টিকুলার সেল। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউরনগুলোর পাশে পাশে, এগুলো হচ্ছে সাপোর্টিং সেল বা সাস্টেন্টিকুলার সেল। দেন আমরা কিছু সেল পাবো বেসমেন্ট মেমব্রেনের কাছে, সেই সেলটার নাম বেজাল সেল। এগুলো হচ্ছে বেজাল সেল, ব্লু কালার। আরেক ধরনের সেল আছে, নাম তার ব্রাশ সেল, এই সেলটা এখানে দেখানো হয়নি। দেন তার নিচে থাকবে লেমিনা প্রপ্রিয়া, এই হচ্ছে লেমিনা প্রপ্রিয়া। লেমিনা প্রপ্রিয়ার মাঝে আমরা এক ধরনের সেরাস অলফেক্টরি গ্ল্যান্ড পাই। এই গ্ল্যান্ড গুলোকে বলা হয় বোমেন্স গ্ল্যান্ড। এই হচ্ছে বোমেন্স গ্ল্যান্ড। তো অলফেক্টরি মিউকোসার কাজ কি? কাজ একটাই, ইট হেল্পস ইন স্মেল অর অলফেকশন। ওভারঅল নোজের ফাংশন কি? আমি শুরুতেই বলেছিলাম যে নোজ নিশ্চয়ই দুটো কাজ করবে। হ্যাঁ, তাই দুটো প্রিন্সিপাল ফাংশন আছে নোজের। একটা হচ্ছে রেসপিরেটরি ফাংশন, ইট অ্যাক্টস অ্যাজ দ্য আপার পার্ট অফ দি রেসপিরেটরি প্যাসেজ। আরেকটা হচ্ছে অলফেক্টরি ফাংশন, তার মানে নোজ হেল্পস ইন স্মেল অর অলফেকশন। So that is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.